5 মাস পেরিয়ে 6 মাস অতিক্রম করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে সবার মনে এখন প্রায় একটাই প্রশ্ন কি দিচ্ছে, সেটা হলো কবে নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে। এমন প্রেক্ষাপটে প্রায় 1 মাস আগে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (PBS) সারা দেশে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে 3 দিনব্যাপী একটি জনমত জরিপ পরিচালনা করেছে। 46,000 মানুষের উপর করা সেই জরিপের ফলাফলে দেখা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন 64.97% মানুষ। বিপরীতে 29% মানুষ জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে। পাকিস্তান আমল থেকে এই সরকারের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকারই স্থানীয় সরকার নির্বাচন দেয়নি দাবি করে বিএনপি বলছে, সংসদের আগে সরকারের স্থানীয় নির্বাচনে জোর দেওয়ার অর্থ দাঁড়াচ্ছে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র। বর্তমান প্রেক্ষাপটে বিএনপির এই অভিযোগ কতটা যৌক্তিক? স্থানীয় না জাতীয় নির্বাচন, আসলে কোনটি আগে দরকার? এছাড়া নির্বাচন নিয়ে বিভক্তির ভবিষ্যৎ কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজ কাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (NDM) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। দর্শক, আজকের রাজকাহনে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। আগে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, এই প্রশ্ন এখন পুরো বাংলাদেশে, বিশেষ করে 5 অগাস্টে যেই রাজনৈতিক পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা দেখছি, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন রাজনীতিতে বিশ্বাসী এবং সেই নতুন রাজনীতিতে কারা বাংলাদেশের সামনে হাল ধরতে যাচ্ছেন সেই নিয়ে আমাদের সবার যথেষ্ট আগ্রহ রয়েছে। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। আতাউর রহমান ঢালী, আপনাকে দিয়ে শুরু করছি আমি। বিএনপি প্রায় 16-17 বছর ধরে আসলে ক্ষমতার বাইরে রয়েছে এবং আপনারা দীর্ঘদিন আসলে নানান রকমের নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের সাথে আপনারা নানানভাবে পেরে ওঠেননি, সেটি আপনারা বারবার বলেছেন, সেই দাবি করেছেন। এই মুহূর্তে যেই সবচাইতে বেশি যেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন আসলে কবে হবে, এবং সেই নির্বাচন নিয়েও এক ধরনের বিভক্তি দেখা দিচ্ছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে চাইছে যত দ্রুত সম্ভব যৌক্তিক সংস্কার করার মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ নির্বাচন চাইছে, এবং অন্যান্য যারা সাধারণ জনগণ আছে, বিশেষ করে যেটি আজকে আমরা বলছি বিবিএস যেটি বলেছে প্রায় 64%-এরও বেশি মানুষ, তারা বলছে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এই বিভক্তি কেন বাড়ছে? ধন্যবাদ আপনাকে। উপস্থিত আমার সহ আলোচক বৃন্দ, বিজ্ঞ, আমি প্রথমে আজকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকীতে আমি আমার হৃদয়ের সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। নতুন নতুন বিতর্ক তোলা হচ্ছে, কি কারণে জানা নেই। মানুষ দাবি করছে একটা, জনগণ দাবি করছে একটা, রাজনৈতিক দলগুলো দাবি করছে একটা, আর এখন নতুন করে জরিপ করা হচ্ছে কি করা যায়। সবাই দাবি করছে একটা জাতীয় নির্বাচনের, এবং এটাই হচ্ছে মূল এজেন্ডা। এই যে আন্দোলন সংগ্রাম এত বছর হলো, এই আন্দোলন সংগ্রামের মূল দাবি তো একটাই ছিল, অনেক দাবির ছিল। মূল দাবি একটা, জনগণ ভোট দিতে পারেনি। জনগণ ভোট দিতে পারেনি, জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে, রাজনৈতিক দলগুলো সহ। তো সেখান থেকে যখন এই স্বৈরাচারী সরকারের পতন ঘটল, পতনের পরে একটাই দাবি, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা সবসময় চেয়েছি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়েছি, যেটা আগের সরকার অর্থাৎ একনায়ক সরকার তারা সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে কোনো ভোটারবিহীন নির্বাচন করিয়ে তারা দেশে একটি একনায়কত্ব কায়েম করেছিল। সেই একনায়কত্ব থেকে আমরা এখন ধাপে ধাপে একটি গণতান্ত্রিক পথে যাচ্ছি। সেই গণতান্ত্রিক পথে যাওয়ার মূল প্রাইম কাজ হচ্ছে একটা জাতীয় নির্বাচন। একটা জাতীয় নির্বাচন যদি না হয়, তাহলে আজকে দেখেন এই 6 মাসের ভিতরেও যে সরকার আমাদের এখানে ক্ষমতায় আছে, ওনাদের ভিতরেও বিভিন্ন ধরনের বিভক্তি দেখা যাচ্ছে। ওনাদের ভিতরে বিভক্তি নয় শুধু, সবচেয়ে ভয়ের বিষয় বিভ্রান্তি। বিভক্তি থাকতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে, একটি সরকারের ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, কিন্তু এই যে বিভ্রান্তি,
এই বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। একবার বলা হচ্ছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। সেই সংস্কার তো বিএনপিও চেয়েছে, আপনারা তো বলেছেন আমরা যৌক্তিক কিসের সময় সংস্কার দিয়ে চেয়েছি? সংস্কার আমরা চেয়ে সব তারপরে আপনারা নির্বাচন চেয়েছেন, সেই কথা তো আপনারা দীর্ঘদিন বলেছেন। পৃথিবী সবসময়, পৃথিবীর জন্মের পরের থেকে এই সংস্কার চলছে। জি, মানে এটি আমরা এক সময় গুহায় ছিলাম, গুহার থেকে আস্তে আস্তে এই সংস্কার আমাদের চলছে, এবং আমাদের পরে আজকে ডিজিটাল যুগে আসছি। তো সংস্কার কি বন্ধ আছে? সংস্কার শেষ কবে হবে? এটা তো শেষ হওয়ার না। তাহলে কি বিএনপি যারা যৌক্তিক বলছে সময়টা শেষ হয়েছে? যৌক্তিক সময়টা কি শেষ অবশ্যই হয়েছে? যৌক্তিক সময় বলতে বিএনপি বুঝাইতে চেয়েছে একটি নির্বাচন করার জন্য যে যে অ্যাপারেটাস লাগে সেগুলোকে তৈরি করা। সেটা তৈরি করতে এই 6 মাস চলে গেল। 6 মাসের বেশি তো লাগার কথা ছিল না। তো কি কারণে এটা করা হচ্ছে? তো অবশ্যই বিএনপি বলতে বাধ্য হয়েছে এর পিছনে ষড়যন্ত্র। কারণ আমরা সবসময় দেখেছি বিএনপি যখনই ক্ষমতায় আসার সুযোগ হয়েছে, বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য সব সময় 16 কলা পূর্ণ করেছে। কিন্তু বারবার ঘুঘু এসে এখনো না, বিএনপি 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি পরিপক্ক গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই পরিপক্ক গণতান্ত্রিক রাজনৈতিক দল বলেই বিএনপি এখনো হুমকি দেয় নাই, ধমকি দেয় নাই। বিএনপি হুমকি দিলে এই সরকার 1 ঘন্টা থাকতে পারবে। জি, আমি আসবো আপনার কাছে। আপনি বলছিলেন নানান রকম ষড়যন্ত্র করা হচ্ছে, আবারও বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অন্তর্বর্তী সরকারের মাঝেও এক ধরনের বিভক্তি আছে, কিংবা তারা আসলে কখন কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেই তাদের সিদ্ধান্তের সাথে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে নির্বাচন ইস্যুতে যে সিদ্ধান্ত, সেখানে একটি দূরত্ব তৈরি হচ্ছে, সেটি আমাদের সামনে খুব সুস্পষ্ট হচ্ছে। সেটিও কি একটি বড় কারণ আপনি মনে করছেন এই নির্বাচনের ইস্যুতে যে বিভক্তি আমরা দেখতে পাচ্ছি? ধন্যবাদ। ঢালি ভাই তো সুন্দরভাবে উপস্থাপন করলেন, আর ববি হাজরা তো আছেই, আরও ক্ষুরোধার যুক্তি ওনার কাছ থেকে আমরা শুনতে পারবো। আমি যেটা মনে করি, সব তালগোল পাকাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এত বেশি আমরা সমর্থন দিয়েছি, দেশের মানুষ মনে হয় গাছের আগায় উঠে গেছে আর কি, ওখান থেকে আর নামতেই চাই। এইসব কি বললেন আপনি? কারা সার্ভে করেছে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান, ওনাদের কাজ কি এইসব সার্ভে করা, না আমাদেরকে ডাটা দেওয়া? ডাটাই ঠিকমতো দিতে পারে না, বিভিন্ন ইয়েতে মিথ্যা ডাটা দিয়ে বেড়াইছে গত 15 বছর। মিথ্যাচার করছে না, ডাটা নিয়েও তো মিথ্যাচার করেছে সব ব্যাপারে, জনসংখ্যা থেকে শুরু করে কি না। আর ওনারা কে দায়িত্ব দিচ্ছে এইসব সার্ভে করা? যে এটা ওনার কাজ। আরও একটা ভেজাল লাগাচ্ছে সংস্কার কমিশনগুলো, এরা তো আরও জটিলতা বাড়াচ্ছে একটা পর। এই সংবিধান সংস্কার কমিশন একটা দেখেন, কি লম্বা লম্বা আওয়াজ দিল, শেষে পর্বতের মুশিক প্রসবের মতো হ্যাঁ হয়ে গেছে, উল্টোপাল্টা কী সব দিছে। এগুলো কোনো কাজ হবে না। ওই সংস্কার কমিশন, এই যে স্থানীয় সরকার সংস্কার কমিশন না, তো অধ্যাপক তোফাইল উনি তো খুব বিজ্ঞ মানুষ, এবং আমরা ওনাকে বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের এক্সপার্ট বলি, হ্যাঁ, এবং অধ্যাপক উনি ব্রাকে পড়ান। উনি তো বেশ কয়েকটি জায়গায় ঘুরেছে। ওনাকে হয়তো বলবে লোকজন যে আমরা স্থানীয় সরকারের প্রতিনিধি না পেয়ে অসুবিধা হচ্ছে। আপনি তো উপজেলা বা পৌরসভা বা মেয়রগুলো তো বাতিল করে দিয়েছেন, ইউনিয়ন পরিষদ তো বাতিল করেন নাই, তো সেখানে জনগণ সার্ভিস পায় না কেন? তো আপনি বিশেষ ব্যবস্থা নেন, ইন্টারিম ব্যবস্থা নেবেন না? একটু যদি আমি আপনাকে ইন্টারাপ্ট করি, অধ্যাপক তোফায়েল আহমেদ তিনি বলেছেন যে আমরা চুন খেয়ে আসছি, এখন দই দেখলে ভয় পাই। সবাই আমরা নির্বাচন নিয়ে ভয় পাচ্ছি। না না, উনি ওনার কথা বলছে। রাজনৈতিক দল হিসাবে আমরা কিছুই ভয় পাই না, আমরা তো নির্বাচন ফেস করতে চাই, কিন্তু কত হচ্ছে কোনটা আগে হবে কোনটা পরে হবে। তো ওনারা বিভিন্ন জায়গায় যান, ওখানে জনগণ নানান সমস্যার মধ্যে আছে। এই যে বার্থ সার্টিফিকেট পায় না, তারপরে বিভিন্ন রকমের সেবামূলক যে কাজগুলো হয় ইউনিয়ন পরিষদে, পৌরসভায়, এমনকি মেয়র অফিসে। একমাত্র চট্টগ্রামে সাদা সাহেব যাওয়ার পরে অনেকগুলো কাজ উনি করতেছেন, সেরকম কোনো জনগণের তৃণমূল পর্যায়ে হয়তো কিছু অসুবিধা হচ্ছে। তাহলে আপনি তো একটা, আমি যেটা বলেছি, আপনি শুধু প্রশাসক দিলে তো হবে না, আপনি সেখানে বিভিন্ন জায়গায় কমিটিগুলো করে দেন, এবং যারা কাজ করতে পারছে না, অনেক চেয়ারম্যান তো পালিয়ে বেড়াচ্ছে, তাই না? তাহলে আপনি ওখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেন, ওটা তো আইনের মধ্যেই আছে। আর আপনি কতগুলো কমিটি করে দেন, যেখানে প্রশাসক নিয়োগ দিয়েছেন তার নেতৃত্বে, ওয়ার্ড ভিত্তিতে কমিটি করেন, যাতে জনগণ সেবাটা পায়। খুব বেশি দিন লাগবে না তো।
আপনি এখন স্থানীয় সরকারের নির্বাচনের এটা এই সরকারের মাথার মধ্যে এটা ঘুরতেছে আর কি, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য। এই যে ক্ষমতাকে প্রলম্বিত করার কথা বলছেন, ঠিক এই জায়গাটাতে ববি হাজ্জাজ, যদি আপনার কাছে আমি আসি, অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে আসলে সবাই আমরা একটা সময় একমত ছিলাম। 5 অগস্টের সেই সময়টার কথা বলছি, আপনি নিজে আসলে তরুণদের সাথে সেই সময়টাতে মাঠে কাজ করেছেন। এক ধরনের খুব সুস্পষ্ট প্রতিপক্ষ তৈরি হচ্ছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নির্বাচনকে ঘিরে এই যে আসলে দুই ধরনের মতামত আসছে, সেটি আমরা একদমই স্পষ্ট এখন আসলে বলতেই পারি। এই মতামত অনেকে বলছেন একদম বাস্তব ভিত্তিক নয়, এই মুহূর্তে আসলে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন করার মতো যে সক্ষমতা সেটি আমাদের নেই। রাজনৈতিক দলগুলো বলছে যেভাবেই হোক জাতীয় নির্বাচন আগে সম্ভব। আবার যদি আমরা আসলে এই পরিসংখ্যানের দিকে তাকাই, সাধারণ মানুষ বলার চেষ্টা করছেন তারা আসলে দীর্ঘদিন তাদের আসলে জনগণের যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা জনপ্রতিনিধিদের কাছ থেকে সেটি পাননি। তার মানে অনেকগুলো মতামত আছে আসলে, কিন্তু জনগণের পালস বোঝার জন্য আসলে সবচাইতে জরুরি কোনটি, কোন নির্বাচন এই মুহূর্তে আপনি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ তাসনুভা তন্নি। একসাথে আপনাকে এবং আমার বিজ্ঞ সহ-আলোচক সহ ডিবিসির সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি আলোচনাটা শুরু করি, তারা 3 দিনের একটা পোল করেছে, 20, 21, 22 3 দিনের একটা পোল করেছে। এর মধ্যে কয়েক হাজার রেসপন্ডেন্টসদের তারা সার্ভে করেছে। এর কয়েক হাজার রেসপন্সেসের সার্ভে করার পর তারা একটা পোলের রেজাল্ট আমাদেরকে দিয়েছে। আমি প্রথম যে কথাটা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের যাই ভুল ত্রুটি থাকুক, আগামী নির্বাচিত সরকার যখন আসবে তাদের একটা বড় দায়িত্ব থাকবে বিবিএসের এখন দায়িত্বে কারা আছেন এবং তারা কি চিন্তা করে কিসে প্রভাবিত হয়ে আপনার আনসাইন্টিফিক র্যান্ডম ডেটা জনগণের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য এভাবে প্রকাশ করছেন, এইটার একটা তদন্ত প্রয়োজন। কারণ যারাই একটু বিজ্ঞান সম্বন্ধে সচেতন জানেন যে অনেক রেসপন্ডেন্টস নিয়ে 3 দিনের ভেতরে একটা র্যান্ডম স্যাম্পলিং পোল করা সম্ভব না, এবং একটা পোল যদি আপনার কোনো রিয়েলিস্টিক রেজাল্ট মানে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স না, তো স্ট্যাটিস্টিক্যালি রেলেভেন্ট কোনো একটা রেজাল্ট যদি দিতে হয় তাহলে সেটা র্যান্ডম স্যাম্পলিং হতে হবে। র্যান্ডম স্যাম্পলিংয়ে 3 দিন এটা সম্ভব না। আমরা অনেক করেছি, আমরা তো ভাই মানে বিজ্ঞান কেন্দ্রিক কাজ করি, তো এটা সম্ভবই না। একই সাথে ওনারা যেই জায়গাটায় বলেছেন যে 65% লোকাল নির্বাচন আগে চায় রেসপন্ডেন্টস, সেই একই সার্ভেতে তারা বলেছেন 72% জানেই না যে লোকাল নির্বাচন মার্কায় হয় কিনা। তো তাহলে তারা কাদেরকে পোলিং করেছেন, কিভাবে পোলিং করেছেন, এই সব কিছু প্রশ্নবিদ্ধ। এই পোলটার রেজাল্ট তো আমরা কোনোভাবেই রিয়ালিস্টিকলি নিতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না। দ্বিতীয়ত, একটা সরকারি প্রতিষ্ঠান, এর আগে গত কয়েক মাসে এরকম আরও পোলিং হয়েছে, সেগুলো সরকারি প্রতিষ্ঠান না, প্রথম আলো দ্বারা হয়েছে বা অন্য কারো দ্বারা হয়েছে, সেগুলো ঠিক আছে, বাট সরকারি প্রতিষ্ঠান এই ধরনের ভুল তথ্য যখন ছড়াবে তখন এটা বড় দাগে বিভ্রান্তি সৃষ্টি করে। এইটা obviously investigation revision আনতে আসতে হবে। এর পরে আসি না আমি, আচ্ছা সরি, আপনি শেষ করুন। যে জরিপের কথা আপনি বলছেন বা বিভ্রান্তি হতে পারে সেটি খুব কম দিনের মধ্যে করা হয়েছে, কিংবা মাত্র হয়তো তারা 46,000 মানুষের উপরে এই জরিপ করেছে, সেই সংখ্যা 46,000 জরিপ হিসেবে মাত্র না। 46,000 আপনি যখন একটা এত বড় পপুলেশনের জরিপে যাবেন তখন আপনার মার্জিন অফ এরার 2 to 3% থাকে, তার মানে এটা খুব ভালো জরিপ। এইটা 3 দিনের ভেতরে বিশ্বের সবচেয়ে ভালো, সবচেয়ে বৃহৎ আপনার ওই কি বলে নাম এই পোলিং এজেন্সির দ্বারাও সম্ভব না। এই জরিপ যদি আপনাদের পক্ষে আসতো, মানে আপনারা যা চাইছেন সেটাই আসতো, তাহলে কি এই জরিপ ঠিক হতো? পক্ষে বিপক্ষে না, যেটা সত্যি সেটা সত্যি, পক্ষে বিপক্ষের বিষয় না ভাই। পদ্ধতি নিয়ে কথা বলছেন। হ্যাঁ, আমাদের এমন অনেক সময় হয়েছে যে আমাদের পক্ষ নিতে চেয়েছে অগণতান্ত্রিক সরকার, আমরা তখন অগণতান্ত্রিক সরকারকে গণতান্ত্রিক বলিনি। সো এটা পক্ষ বিপক্ষ না, যেটা সত্য সেটা সত্য। এই তথ্য এটা একেবারেই ভুল, এটা একেবারেই ভেজাল, এবং এটা যারা প্রেজেন্ট করেছে আগামীতে তাদের যেন সুষ্ঠু তদন্ত হয়, এইটার মানে আমি আস্থা রাখি আগামী সরকার সেটা করবেন, যদি আমরা যাই আমরা করব। এইবার আসি লোকাল ভার্সেস আপনার জাতীয় নির্বাচন। এখন লোকাল নির্বাচন যে জাতীয় নির্বাচনের আগে দেয়া যায় না তা না, প্রবলেমটা হলো যে দিলে যে প্রবলেমগুলো তৈরি হবে সেগুলো মোকাবেলা করার মতো শক্তি অন্তর্বর্তীকালীন সরকারের আছে কি না। লোকাল নির্বাচন যেই মানে লোকাল নির্বাচন তো অনেকগুলো, আপনার ইউনিয়ন নির্বাচন, আপনার উপজেলা নির্বাচন, আপনার পৌরসভা নির্বাচন, আপনার সিটি কাউন্সিল নির্বাচন, এই যে আপনি পুরো দাগে লোকাল নির্বাচনগুলোতে যখন যাবেন এগুলোতে লোকাল সম্পৃক্ততা বেশি।
ওভারঅল স্পেশালি যত ছোট লোক্যালিটিতে আপনি নির্বাচনে যাবেন তত জনগণের সম্পৃক্ততা বেশি, 55 মিনিমাম 75, 80, 90% পর্যন্ত যায় অনেক সময়। তো এই যে এত বড় দাগে জনগণ যখন নির্বাচনে যাবে এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে, লোকাল নির্বাচনের ছবি যদি এর আগে আওয়ামী লীগ আমলে না তার আগেও যদি দেখে থাকেন, প্রতিদ্বন্দ্বিতা খুবই শক্তভাবে হয়। সেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা কন্ট্রোল করার মতো সরকার থাকবে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী এখন কাজ করছে না। আপনি যদি বলেন যে সময় কাজ করবে, সেই নিশ্চয়তা আমরা সেই নিশ্চয়তা আপনি কোথায় পাবেন? আপনি যদি এখন জাতীয় নির্বাচনে যান, জাতীয় নির্বাচনের কাঠামোগতভাবে এটা আরো সহজতর নির্বাচন। পোলিং সেন্টার আপনার সেমই থাকে, কিন্তু দ্য নাম্বার অফ কন্টেন্ডার্স আপনার ডিফারেন্ট হয়ে যায়। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা তার মানে আপনারা সবাই বলতে চাইছেন, যেহেতু আসলে স্থানীয় সরকার নির্বাচন একেবারে তৃণমূল পর্যায়ের নির্বাচন, সেই নির্বাচনে আসলে নানান ধরনের ঘটনা ঘটার এক ধরনের আশঙ্কা থেকে যায় এবং সেখানে প্রার্থীদের পক্ষে বিপক্ষে এক ধরনের লড়াই শুরু হয়, সেটি আসলে মোকাবেলা করার সুযোগ থাকে কিনা? ইলেকশনে যতগুলো পুলিং সেন্টার, এর থেকে অনেক বেশি পুলিং সেন্টার থাকে আপনার ইউনিয়ন কাউন্সিল ইলেকশন, যে অনেকগুলো, তারপরে জেলা পরিষদের নির্বাচন আছে এর ভিতরে। হ্যাঁ, তাই আপনি এতগুলো নির্বাচন করবেন, ববি হাজরা সাহেব কারেক্টলি বলেছেন, আপনার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনই রক্ষা করতে পারছেন না আপনি। তো ইলেকশন, লোকাল কাউন্সিল ইলেকশনটা সবচেয়ে কঠিন ইলেকশন জাতীয় ইলেকশন থেকে, আপনি এটা নিয়ন্ত্রণ করবেন কিভাবে? আপনি ঢাকা শহরকেই তো এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ, সারা দেশ বাদ দেন, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের উন্নতি হচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানে আসলে ছাত্রদের যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, কিংবা যারা আসলে খুব সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু বারবার বলেছেন তারা আসলে সবার আগে স্থানীয় সরকার নির্বাচন চান এবং এর পরে গিয়ে তারা জাতীয় সংসদ নির্বাচন দেখতে চান। সেখানেও আসলে আপনাদের সাথে একটি বড় মতপার্থক্য সৃষ্টি হচ্ছে কিনা? জাতীয় সংসদ নির্বাচন ধরেন আগের সরকার, এটা এক সময় দলীয় ভিত্তিতে হতো, হ্যাঁ হতো না, কিন্তু এখন দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে। তো এইটাও তো একটা বিতর্ক। এই বিতর্কের জায়গাটাতেই আমরা ফিরবো। আমার একটি বিরতি সময় হয়েছে, দর্শক রাজকাহনে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আলোচনা করছি আগে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বারবার দাবি করছেন স্থানীয় সরকার নির্বাচন আগে হবে এবং সব ধরনের রাজনৈতিক দল প্রায় এই জায়গাটাতে একই মত পোষণ করছে, তারা সবাই চাইছে জাতীয় নির্বাচন আগে হবে। তার মানে কি রাজনৈতিক দলগুলো কোনো কারণে চাপে আছে, জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে তাদের কোনো না কোনোভাবে আবারও ক্ষমতা থেকে ছিটকে যাবার ভয়? এতদিন তো আমরা জানতাম যে রাজনৈতিক দলগুলোই নির্বাচনের জন্য খুবই আগ্রহ প্রকাশ করে এবং আমরাও চাচ্ছিলাম যে একটা দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনটা হোক, জনগণের হাতে ক্ষমতাটা যাক। এটা আমরা দীর্ঘদিনের প্রতীক্ষার মধ্যে আছি। আর আমাদের যুবক তরুণরা এখন তো তাদের মাথার মধ্যে নির্বাচন ঢুকে গেছে। আশ্চর্য ব্যাপার, 52 ভাষা আন্দোলনের ছাত্ররা ছিল না, ওরা সকলে গিয়ে কি যুক্তফ্রন্টে ইলেকশন করে নেতা হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে। 62 শিক্ষা আন্দোলনের ছিল, ওরা কি পরে ইলেকশন করছে? 69 মহান গণ অভ্যুত্থানে যারা ছিল সবাই গিয়ে কি ইলেকশন করে পাগল হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে? 90-তে যারা ছিল সবাই কি আমাদের তো অতীত ইতিহাস অন্যরকম। কিন্তু এবারে আমি দেখলাম আমাদের যুবক তরুণরা একটা মহাবিশ্ব জয় করে ফেলেছে। হ্যাঁ, সমস্ত ক্ষমতার দিকে তারা তাকিয়ে আছে। প্রথমেই বললো ইলেকশন দিতে হবে, রাখছু ইকসু চাকসু কলেজে, অবশ্যই এটা তো আমরাও চাই। 10 বছর আর এদিকে 34 বছর ইলেকশন নাই, তোমরা সেগুলোতে মন দাও। এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে ছেলে মেয়েরা তো স্কুল কলেজ ইয়েতে ফিরে যাবে, বিশ্ববিদ্যালয়ে। আমরা 71 সনের যুদ্ধের মাঠ থেকে এসে আমরা তো বিশ্ববিদ্যালয়ে চলে গেছি, সবাই গেছে। পরবর্তী আন্দোলনও দেখেন, ওনারাও ছিল বহু আন্দোলন। নতুন রাজনৈতিক দল না, এখন মনে হচ্ছে 21 বছর করতে হবে। কেন? তাদের ম্যাচুরিটি হয়েছে এখন এমপি হওয়ার, তাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে না? আপনি রাজনীতি করেন, মাঠে থাকেন কিছুদিন, এর মধ্যেই আপনি বড় বড় স্বপ্ন দেখতেছেন। আপনারা নাকি 2টা অফিস নিয়ে নিয়েছেন, একটা বৈষম্য বিরোধী আর একটা নাগরিক কমিটি, বিশাল জমজমাট অবস্থা। এগুলো তো কি অশুভ কম্পিটিশন শুরু হয়েছে। 21 বছর এমপিশিপের জন্য সংশোধন করে সুযোগ দেওয়া হচ্ছে। আমি তো মনে করি আমাদের এই রাষ্ট্রের মধ্যে কতগুলো অশুভ শক্তি এখন মাথাচাড়া দিয়েছে। আমরা কি সুস্থভাবে চিন্তা করতে পারবো না? শুভবুদ্ধির উদয় হবে না? এত বড় একটা আন্দোলনে তোমরা সফলতা এনে দিয়েছো, হ্যাঁ তাই না? তোমরা জাতির গর্বিত সন্তান,
52 সালে যারা রক্ত দিয়েছে তাদেরকে আমরা যুগে যুগে স্মরণ করতে, তোমাদেরকে আমরা স্মরণ করবো। হ্যাঁ, কিন্তু তোমরা ক্ষমতা নিয়ে কেন এত অস্থির হয়ে গেছে? সেটি কি আপনি বলতে চাচ্ছেন যে শুধু আসলে ছাত্ররাই ক্ষমতা নিয়ে অস্থির, নাকি রাজনৈতিক দলগুলোও খানিকটা অস্থির? রাজনৈতিক দল তো তারা তাদের লাইনে আছে, তারা তো কোনো বিচ্যুতি ঘটে নাই। 15 বছর লড়াই সংগ্রাম করেছে, এবং এই কারণে জনগণ যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন হতে হবে, ভোটাধিকার থেকে কিভাবে বঞ্চিত হয়েছে আমরা সবাই জানি। এবং স্থানীয় সরকার নির্বাচন, সেই ভয়টা কি আছে তাহলে যে বঞ্চিত হতে পারি আবারও, এবং সেই কারণে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে আসি? অবশ্যই না, এটা নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? রাজনৈতিক দলগুলো 15 বছর অপেক্ষা করছে না। এখন আপনি যদি বলেন না আমি আরো ওই শেখ হাসিনা 7 মাস ছিল, আরো 4 বছর 5 মাস আমরা থাকবো, এরকম কথা তো তারা বলে। আবার আজকে আরেকজন প্রেস সেক্রেটারি বলছে আপনারা সংস্কার কম চাইলে আমরা ডিসেম্বরে দেব, আর সংস্কার একটু বেশি হলে আরো সময় দিতে হবে। এটা তো প্রেস সেক্রেটারি বলার কথা না, উনি কি নীতি নির্ধারক এই সরকারের? এখন তো সব কথা দেখে উনি বলা শুরু করেছে। এগুলো বলার অর্থটাই হচ্ছে কি, আপনি তো পুরা জাতিকে একটা আবার বিভাজনের মধ্যে নিয়ে যাচ্ছেন। যার যে টাকা সেটা করেন। কিছু কথা তো আইন মন্ত্রণালয় থেকে বলতে পারে, আইন মন্ত্রণালয় বলে না, স্থানীয় সরকার যিনি মন্ত্রী এখন তো নাই, সেখান থেকে কথাগুলো আসুক। নির্বাচন কমিশন তো বলেছে যে আমি অক্টোবরে রেডি হয়ে যাব, এই বছর অক্টোবরে তারা রেডি হবে, জাতীয় নির্বাচন নিয়ে আমরা অযথা এগুলো বলে কূট বিতর্ক। এইখানে আতাউর রহমান ঢালি বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনে যদি আসতে পারে, সেক্ষেত্রে তারা যেহেতু খুব বড় কোনো প্রতিপক্ষ এই মুহূর্তে তাদের সামনে অন্তত রাজনৈতিক মাঠে নেই, সেক্ষেত্রে তাদের জয় অনেকটাই সুনিশ্চিত, এবং সেই সুযোগটাই কি তারা কাজে লাগাতে চায়? বিএনপির এই সুযোগটা কখন ছিল না? এর আগে ওই ফেসিবাদের সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও তো বিএনপির 1 নম্বর পার্টি তো সেখানেও ছিল, এটা তো নতুন কিছু না। বিএনপি একটি গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দানকারী একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, গণসমর্থিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে, ক্ষমতায় থাকা এক জিনিস জোর করে, আর গণসমর্থিত একটা বৃহৎ রাজনৈতিক দল হওয়া অনেক কঠিন। কাজে বিএনপির জন্য এটা নতুন কিছু না। বিএনপি সবচেয়ে পপুলার রাজনৈতিক দল। আপনি আজকে দেন ভোট, কালকে বিএনপি ক্ষমতায় আসবে। এটা যেদিন থেকে 2014 সালে যদি সঠিক নির্বাচন, বিএনপি তখনই ক্ষমতায় আসে। তাহলে এটা নতুন, বিএনপির জন্য নতুন কিছু না। বিএনপি গণতান্ত্রিক সংগ্রামের জন্য, বিএনপি যেহেতু এটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই গণতান্ত্রিক সংগ্রামের সবসময় নেতৃত্ব দিয়েছে বিএনপি। আজকে বিএনপি এই 16 বছর নেতৃত্ব না দিলে, বিএনপি সহ সকল রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী এরা যদি নেতৃত্ব না দিত, এই ছাত্রদের লাস্ট মুহূর্তে সিঙ্গা বাজাইলেই আন্দোলন সফল হয় না। আন্দোলন শুরু করতে হয় এক জায়গার থেকে, তারপরে যে শেষ করে, হ্যাঁ তাদের অবশ্যই কৃতিত্ব আছে যারা শেষ করেছে, কিন্তু যদি বলে আমরাই সব করেছি আর কেউ কিছু করে নাই, তাহলে আমি মনে করব ওরা সেই সুযোগ নেই বলা, সেটি বলার সুযোগ নেই। ববি হাজ্জাজ, আপনি অনেক রকমের শঙ্কার কথা বলছিলেন, আপনি এলাকাভিত্তিক গন্ডগোল হওয়ার আশঙ্কার কথা বলেছেন। এই সময়টাতে আসলে অন্তর্বর্তীকালীন সরকার সেই গন্ডগোলগুলোকে সামাল দিতে পারবে কিনা সেটি নিয়ে একটি প্রশ্ন আছে। আবার আওয়ামী লীগের যারা আসলে আছেন, ফ্যাসিস্ট সরকার যারা এখনো আসলে বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছেন, তারা যদি আসলে আগে স্থানীয় সরকার নির্বাচন হয়, সেই নির্বাচনে নানানভাবে আসলে ঢুকে যেতে পারেন, সেটি একটি বড় শঙ্কা কিনা রাজনৈতিক দলগুলোর সামনে? জি, ফার্স্ট এন্ড ফরমোস্ট আওয়ামী লীগ শেষ, এটা নিয়ে দুশ্চিন্তা, চিন্তা এগুলোর দরকার নেই। ক্লিকবেইট দরকার, অনেক অনলাইন চ্যানেল আছে বা অনেক কিছু আছে যাদের একটু ক্লিকবেইট দরকার, তারা আওয়ামী লীগ নিয়ে কথা বলে। তাছাড়া বাংলাদেশের জনগণের সর্ট অফ মাথায়, হৃদয়ে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ নিয়ে চিন্তার কিছু নেই। তারা ঝামেলা করতে চেষ্টা করবে, করছেও। গত পরশুদিনও বোধহয় নাকি হরতাল দিতে চেয়েছিল বা কিছু এই ধরনের জিনিসপত্র তারা করতে চেষ্টা করবে। রাজনৈতিক দল হিসেবে তাদের অস্তিত্ব নেই। প্রবলেমগুলো মোর ইনস্টিটিউশনাল, প্রবলেমগুলো মোর অন্তর্বর্তীকালীন সরকার এবং ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি নিয়ে যে কথাগুলো আমার বিজ্ঞ সমালোচকরা তুললেন, সেগুলো বড় দাগে প্রবলেম। সো প্রথমে যদি আমরা ইনস্টিটিউশনাল আসি, অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসে আমাদের সবার সাপোর্ট থাকা সত্ত্বেও কিছু জায়গায় অসফলতা বা ব্যর্থতা দেখিয়েছেন। অবকাঠামোমূলক আপনার ইনস্টিটিউশনগুলোকে তারা শক্তভাবে দাঁড়া করাতে পারেননি।
আর শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, আপনি যে কোনো জিনিসের জায়গায় জানেন যে বিবিএস এর এই পোল করলে এটাও দেখায় যে বিবিএস তাদের কাজ করছে না, ঠিকভাবে কাজ করছে না। সো এই যে ইনস্টিটিউশনগুলো তারা সঠিকভাবে দাঁড়া করাতে পারেনি। এর ভেতরে অবভিয়াসলি লোকাল নির্বাচন যেহেতু আরও বেশি এঙ্গেজড হয়, সেখানে যদি জাতীয় নির্বাচনের আগে আপনি দেন, জাতীয় রাজনৈতিক দলগুলোরও কিন্তু কোনো কন্ট্রোল থাকবে না ওই লোকাল নির্বাচনের উপরে। সো তারা কোনো নেতাকর্মী থেকে শুরু করে বড় দাগে আপনি বলতেই পারেন না আপনার দল আপনি কন্ট্রোল করবেন। ভাই, দল আসলে অফিসটা তো কেউ বেতন দেয় না। সো দলের লোকজন আসলে বিশ্বাসের উপরে প্লাস রাজনীতির কারণে তারা দলের কথা ফলো করে। সো দলের যখন আপনার জাতীয় পর্যায়ে ওই শক্তিটা না থাকবে, অনেক জায়গায় দল কন্ট্রোল করতে চাইলেও পারবে না। এরপর আসেন ইনস্টিটিউশনকে অবমূল্যায়ন করা। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এগেন তারা তরুণ, আমি চাই তারা ভালো করুক এবং হয়তো তারা ভালো করতেও চেষ্টা করছে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তারা ওপেন দাওয়াত জানিয়েছে এর আগে আওয়ামী লীগের ভোট চুরির নির্বাচনগুলোতে এই লোকাল নির্বাচনের অনেক প্রার্থী বা জয়ী প্রার্থীদের যারা ওই অফিস হোল্ডার আর কি, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম যদি তারা জয়েন করেন তাহলে তাদেরকে রিহ্যাবিলিটেট করা হবে। তো সেই জায়গা থেকে এই যে ইনস্টিটিউশনাল ক্ষমতা, মানে সরকারে বসে থেকে সরকারের ক্ষমতা অপব্যবহার করে এই অনেক জায়গায় লোকাল ইনস্টিটিউশনগুলোকে তারা দখল করতে সক্ষম হতে পারে। যদি হয়, ভুল ব্যক্তি দিয়েই হবে, বাট যদি হয় তখন সামনের জাতীয় নির্বাচন তারা আরো প্রশ্নবিদ্ধ করতে সক্ষম হতে পারে। এখন আমাদের এত লড়াই সংগ্রামের পর আমরা আসলে স্বচ্ছ নির্বাচন দেখতে চাই। জি, তো সেই স্বচ্ছ নির্বাচনে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো নামতে কোনো দোষ নেই। আমি জানি সুব্রত দা বললেন যে তোমরা বয়স কেন চেঞ্জ করছো, এই সেই বয়স চেঞ্জ পরের বিষয়, এবং আমি ধরেই নিচ্ছি যে জাতীয় নাগরিক কমিটির যেই ছেলেপেলেগুলো সম্মুখীন আসছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তরুণরা সম্মুখীন আসছে, তারা সবাই 25-এর ঊর্ধ্বেই হবে। তো নির্বাচনে তারা খুব বেশি যে আটকে যাবে তা না। তো তারা করুক নির্বাচন, তারা জাতীয় নির্বাচনে এসেই সবাইকে দেখাক যে তারা যে সংস্কার চায় তাদেরকে দেওয়া প্রয়োজন ছিল। এবং এই যে এই কথা আপনি বলছেন যে আসলে কোনো না কোনো ভাবে দেখেন সময় কাকে দেওয়া প্রয়োজন ছিল। আপনি যদি বড় দাগে চিন্তা করেন যে আজকে এইখানে যে 3 জন বসে আছেন, প্রত্যেকের দল গত 8 বছর 10 বছর 15 বছর নির্যাতিত ছিল। আজকে তরুণ যারা এসছেন তারা 8 বছর 10 বছর নির্যাতিত ছিল না। একই সাথে গত 2 মাস এবং জুলাই অগস্ট 2 মাসের পর গত 5-6 মাস তারা মানে কন্টিনিউয়াস লাইমলাইট পেয়েছে এবং পুরো সরকারি শক্তি তাদের সাথে। তো আসলে পিছে পড়ে কে আছে, আমরা না আমাদের এই যে এই সংগ্রামী তরুণরা? এই কথাটাই আমি একটু বলতে চাই যে বলছেন যে সরকারের পুরো শক্তিটা আসলে তাদের সাথে আছে। আতাউর রহমান ঢালী, আপনি কি আসলে মনে করছেন এই যে আসলে আমরা জরিপ নিয়ে আলোচনা করছি কিংবা বাংলাদেশের বেশিরভাগ মানুষ স্থানীয় সরকার নির্বাচন আগে দেখতে চায়, সেটি কোনো না কোনোভাবে সরকারেরই আসলে ইচ্ছার ইঙ্গিত দিচ্ছে কি? তা নয়তো কি, এই সময়ে এই জরিপ যারা গত যে সুব্রতদা খুব কারেক্টলি 16 বছর তারা সারা দেশকে, সারা মানুষকে, সারা বিশ্বকে ভুল সমস্ত জরিপ দিয়েছে সরকারের পক্ষ নিয়ে, সরকারকে পাপায় দেয়। ইভেন আমাদের যে জনসংখ্যা নিয়েও তারা ভুল জরিপ দিয়েছে, ইভেন তারা এগুলি পত্রপত্রিকা এসছে। তো এদের কোনো কাজ নাই এই মুহূর্তে, আরও তো অন্য কাজ আছে, হ্যাঁ, সেই কাজ নাই। তো তারা হঠাৎ করে তাদের মনে হইল না, এটা হঠাৎ করে মনে হয়নি, এটা কিছু কিছু লোক যে চাচ্ছে তাদের ফসল থেকে এদের উপরে এটা গেছে, এটা একটা ষড়যন্ত্রমূলক, এটা একটা চক্রান্ত অর্থাৎ জাতীয় নির্বাচনকে মানে পিছনে ফেলে দিয়ে এই নির্বাচনের বিতর্ক করতে পারবে না যখন রাজনৈতিক দলগুলো না চাইলে কিছু করা সম্ভব না। প্রথমেই একটা বিতর্ক তুললো, কি হাস্যকর বিতর্ক, যে ভোটারদের বয়স 17 আর প্রার্থী 21, আর প্রার্থী আসছে এখন আবার, প্রথম আসছিল ওইটা এখন আর বলে না, প্রথম বলছিল যখন রাজনৈতিক, আরে বাবা 17 হইলে 17 হোয়াট মেক্স দ্য ডিফারেন্স 17 আর 18, তাই না? তো এটা আন্তর্জাতিকভাবে 18 করা হয়েছে, অনেক হিসাব কিতাব এটার জন্য অনেক করেই করা হয়েছে যে একটা মানুষের বয়সেরই 18 হইলে কি হয়। তো আবার হঠাৎ করে মনে হইলো যে ওনাদের অনেকে তো বৈষম্য বিরোধী ছাত্রদের অনেকে তো এটা কি বলে জেনজি না বলে, যে ওনাদের অনেকের তো 12 বছর থেকে আছে, তো ওনাদের তো নির্বাচন করতে হবে, তো 21 বছর যদি কমায় আনা যায়। তো এই ধরনের
মানে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে। আবার আমি যদি আতর রহমান ঢালি একটু বলি, আসলে জেনজি যারা আছেন তারা একটা দীর্ঘ সময় তারা নির্বাচন আসলে দেখেনি, তারা হয়তো জানেনই না যে একটি সুষ্ঠু নির্বাচন কেমন হয় কিংবা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে আসলে আমরা কি বুঝি। সেটিও তো আসলে আমরা সামনে নির্বাচনে নিঃসন্দেহে দেখতে চাই, এবং সেরকম একটি নির্বাচনের জন্য আসলে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে ধরনের সংলাপ প্রয়োজন ছিল সেই সংলাপ আদৌ হচ্ছে কিনা সেটা একটি বড় প্রশ্ন। আমি উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সংলাপ নিয়ে আসলে আমরা অনেক আলোচনা করেছি। বাংলাদেশের অতীত ইতিহাস যদি আমি বলি, সংলাপ নিয়ে আসলে আমাদের তেমন কোনো সুখকর অভিজ্ঞতা নেই। না, আমরা তো খুব আশাবাদী ছিলাম যে সরকারের প্রথম যে আন্তরিকতা দেখেছি, এবং আমি তো বলেছি যে 18 কোটি মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে। ওনারা সংলাপের নামে নাটক করতেছে এখন। সংলাপ তো আমরা 2-3 বার করেছি কোনো এজেন্ডা ছাড়া। আমরা কথা বলতাম, ওনারা শুনতো, ওনাদের পক্ষ থেকে কোনো কথা বলা হতো না। আরেকটা সংলাপ আমরা দেখলাম, ভারতে যখন বাংলাদেশ বিরোধী প্রচার বেড়ে গেছে তখন সকলকে মিলে আমরা হাত তুলে দিয়ে আসলাম, হ্যাঁ, জাতি ঐক্যবদ্ধ আছে ওটা দেখাইলাম। আরে ভাই, এরপর এটা কি করতেছে, প্রোক্লেমেশন অফ কি জুলাই বিপ্লব, এটা নিয়ে থামাশা করতেন। ছেলেরা করতেছে, করতো, ওরা এসে রাতে নাটক করলো, গভীর রাত পর্যন্ত নাটক করে বললো যে ঠিক আছে আমরা সব দলকে ডেকে এই ব্যাপারে ঐক্যমতে পৌঁছো। এটা ঐক্যমত হইতে পারে? আমরা তো যাই নাই, কেউ কেউ গেছে, বিএনপিও একজন পাঠাইছে। তার মানে কি সেটা কি কোনো বার্তা ছিল আপনাদের পক্ষে? অবশ্যই বার্তা। প্রোক্লেমেশন কি দেশে 2 বার হয় নাকি? প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স তো হয়ে গেছে 10ই এপ্রিল, এখন আবার নতুন করে কিসের প্রোক্লেমেশন হবে? আপনি যদি কোনো ডিক্লারেশন দিতে চান দেন, সেটা দেন। জুলাই বিপ্লবকে ধারণ করে করতে অসুবিধা কি? বিপ্লব গণ অভ্যুত্থান। তা আপনি ওইটা করতে গিয়ে অতীত ইতিহাস মুছে দিয়ে এখন এটাকে হাইলাইট করবেন, এটা তো হইতে পারে না। জাতীয় নির্বাচন নিয়ে এই মুহূর্তে যদি আমি হ্যাঁ, আর সংলাপ যদি হয় ভবিষ্যতে সংলাপ হবে এজেন্ডা ধরে। আচ্ছা, একেবারে সুস্পষ্ট এজেন্ডা দিয়ে দিয়ে আপনাকে সংলাপ করতে হবে। এবং সেই সংলাপ আপনারা কিভাবে চান? নির্বাচন কেন্দ্রিক চান কি? নির্বাচন কেন্দ্রিক হবে, দেশের যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা ইস্যু নিয়ে হবে। আপনি সংস্কার কমিশন তো কিছু, আপনি শ্বেতপত্রের উপর কি করবেন আমরা এখনো জানি না। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যেটা দিয়েছে 5-7টা বাজেট এর পরিমাণ এরা নিয়ে গেল শেখ পরিবার, সেই ব্যাপারে কোনো কথা বলেন না কেন? আমরা তো জানতে চাই এগুলো। রাজনৈতিক এগুলো নিয়ে কথা বলেন, সংলাপ খুবই জরুরি, সেগুলো কথা বলেন। সেগুলো কথা বলবেন না, আপনি আছেন অন্য এজেন্ডা নিয়ে। আবার এই যে জাতীয় নির্বাচন কিংবা নির্বাচন নিয়ে আমরা যখনই কথা বলি, এজেন্ডার কথা বলছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সেটি নিয়ে আসলে অনেকখানি দেখা যাচ্ছে মতবিরোধ তৈরি হচ্ছে। জোট গঠন করে সমীকরণ পাল্টে ফেলার এক ধরনের প্রচলন আছে বাংলাদেশে, এবং সেই জোট নিয়ে আসলে একটু আলোচনা করি। জাতীয় নির্বাচন হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন হোক, সামনে নির্বাচনে সেই সমীকরণ পাল্টে ফেলতে দাবার চাল হিসেবে আবারও সেই জোট গঠনকে ব্যবহার করা হবে কি? দেখেন, জোট গঠন দাবার চাল কিনা, এটা তো জোট গঠন যে কোনো নির্বাচনে, স্পেশালি জাতীয় নির্বাচনে, কারণ স্থানীয় নির্বাচনে এটা হয় না, স্পেশালি মার্কা না থাকলে, যেটা আগেও ছিল না এবং সামনেও আবার আলোচনা এসছেন মার্কা থাকবেন। আমরাও চাই না, আমাদের দলের পক্ষ থেকে আমি বলছি, আমরাও চাই না স্থানীয় নির্বাচনে মার্কা থাকুক। আর তাছাড়া জোট তো গঠন হবেই, এবং আমরা এক দফা আন্দোলনের যতগুলো রাজনৈতিক দল একত্রিত ছিলাম, আমাদের সবার ভিতরে তখন থেকে একটা আলোচনা ছিল যে মানে 2024-এর নির্বাচন যদি আমরা সঠিকভাবে নির্বাচন করাতে বাধ্য করতে পারতাম, তাহলে সেখানেও আমরা ওই জাতীয় একটা জোট ফর্ম করেই আমরা নির্বাচনে যেতাম। এবং এখনও আমাদের ভেতরে একটা আলোচনা বা প্রচেষ্টা আছে যে সামনে যে নির্বাচন হবে আমরা জাতীয় একটা জোট মতো তৈরি করেই, মানে যারা এই যে ওই আপনার ডিক্টেটোরিয়াল সরকারের বিরোধিতা করেছিলাম একসাথে, তারা সবাই একসাথে আমরা নির্বাচনে যাব। তাহলে নির্বাচনের মাধ্যমেই কিন্তু একটা জাতীয় সরকার তৈরি হবে। এটা আমাদের এখনো চিন্তা প্রচেষ্টা। এই নির্বাচনটা যত শীঘ্রই আমরা পেতে পারি, এই যে একটা প্রোক্লেমেশনের কথা বললেন সুব্রত দা, এই প্রোক্লেমেশনটাও এই যে যখন দাওয়াতটাও জানানো হলো কোনো ধরনের আপনার প্রোটোকলের বাইরে, যে হঠাৎ করে রাত্রেবেলা সব রাজনৈতিক দলগুলোর টেক্সট মেসেজ পাঠানো হলো, কোন অফিস থেকে কেন এসছে, সরকারের কোন নীতিমালার মধ্যে এই দাওয়াতটা পরে, কোনো সার্টিফিকেশন ছাড়া দাওয়াতে যারা পৌঁছেছেন, আমাদের দল থেকে আমরা একটা প্রতিনিধি পাঠিয়েছিলাম এটা জানাবার জন্য, এবং দাওয়াতে যারা পৌঁছেছেন তাদেরকে একটা সাদা কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে, এটা হলো প্রোক্লেমেশন। একটা সাদা কাগজে তো প্রোক্লেমেশন হতে পারে না, তাহলে আমার তো প্রথমে জানতে হবে যে এটা কে দিচ্ছে। যদি সরকারের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে সরকার কেন দিচ্ছে, কোন মিনিস্ট্রির মাধ্যমে দিচ্ছে, কি কি এটার খুঁটিনাটি সব তো তৈরি থাকতে হবে। একটা সাদা কাগজ ধরিয়ে দিয়ে আপনি সরকারি ডকুমেন্ট বলতে পারেন না। দিন দিন তার মানে বাড়ছে, সেটি যথেষ্ট সুস্পষ্ট, সেটি প্রায় সব ধরনের বিষয় কেন্দ্রিক।
জি, মানে প্রবলেমটা যেটা হচ্ছে যে এগেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পার্টিকুলার একটা ইন্টারভিউতে নিজেই বলেছেন যে অভিজ্ঞতার একটা স্বল্পতা আছে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে। এখন এবং আমি সাধুবাদ জানাই, উনি আসলে এত অনেস্টির সাথে এত সুন্দর করে কথাটা জনগণের কাছেই প্রকাশ করেছেন। কিন্তু একই সাথে এটা যদি সত্যি হয়, যেটা আমরাও দেখছি সত্যি, এবং ওনাকে একে সাধুবাদ জানাচ্ছি, তাহলে সেটার জন্য ওনারা কি করছেন, মানে ওনাদের অভিজ্ঞতা খুব সুস্পষ্টভাবে আমাদের সামনে, ওনাদের অভিজ্ঞতা যদি কম থাকে তার মানেই তো তাহলে তাড়াতাড়ি একটা নির্বাচন করে অভিজ্ঞতা পুরো মানে অভিজ্ঞতা একটা রাজনৈতিক সরকার গণতান্ত্রিক ধারায় আমাদের ফিরে যেতে হবে নিশ্চয়ই। আতাউর রহমান ঢালী, জাতীয় নির্বাচন আগে হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন, বিএনপি আসলে কি ভাবছে সামনের এই নির্বাচনকে ঘিরে? এবং স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয়, তৃণমূল পর্যায় পর্যন্ত তো বিএনপি যথেষ্ট নেতা কর্মী আছে, তাহলে ভয় কেন? এটা তো ভয়ের বিষয় না। আপনার মানে পরিস্থিতি পরিবেশ চাইছে একটা জিনিস আর আপনারা চাইছেন আরেকটা জিনিস। পরিবেশ পরিস্থিতি এবং এই ধারাবাহিকভাবে আসছে নির্বাচনের ব্যাপারটা, তো ওইটাকে আপনারা বাইপাস কেন করতে চাচ্ছেন সেটাই আমার কাছে মনে হয় কেন করতে চাচ্ছে বাইপাস? আবার দুইটা হইতে পারে, একটা হইলো তাদের অজ্ঞতা, হ্যাঁ, আর একটা হইতে পারে মানে অজ্ঞতার অন্তরালে ষড়যন্ত্র, দুইটাই হইতে পারে। তো আমরা এখনো মনে করি এই সরকার এখনো সময় আছে খুব দ্রুত এই সংকটগুলো কাটাইতে, এই দ্বিধা দ্বন্দ্বগুলো কাটিয়ে তারা অতি দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে, যেটা দাদা বলছে, প্রকাশ্য ডায়ালগ ওপেন করেন। পৃথিবীর ইতিহাসে সবসময় দেখা গেছে যে কোনো আলোচনা, যে কোনো ডায়ালগ সবসময় কিন্তু মঙ্গল বয়ে আনে। আর ওনারা যদি বাংলাদেশের ইতিহাস তো তা বলে না, না বাংলাদেশের ইতিহাসে দেখেন সফল হয়নি, কিন্তু এই ডায়ালগ কিন্তু হয়েছে, সবসময় হয়েছে। অনেক ক্ষেত্রে এটা একটা প্রক্রিয়া, এটা সবসময় যে সফল হবে তা না, কিন্তু আপনাকে এই প্রক্রিয়াকে জারি রাখতে হবে। এখনো সময় আছে, রাজনৈতিক দলগুলো অভিজ্ঞ, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই সংকটকে মোকাবেলা করুন। তা না হলে কিন্তু ওনাদের জন্য বিপদ, দেশের জন্য যেরকম বিপদ আছে আবার ওনাদের জন্য বিপদ আছে। ওনারা কিন্তু কোনো এক কথা বলে পার পেয়ে যেতে পারবেন না যে আমরা সবশেষে আসলে আমাদের গণতান্ত্রিক ধারায় ফিরতেই হবে। জি, হ্যাঁ, আরেকটা কথা বলি, দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, আবার এর ভিতরে ওনারা মরার উপরে খাড়ার গা, আবার সাপ্লিমেন্টারি ট্যাক্স এবং এই সব কিছুর আসলে নিয়ন্ত্রণ হতে পারে শুধুমাত্র একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে। সরকার না থাকলে এটা হবে না। সময় চলে এসেছে, আমি আপনাদের ডায়লগের উপর একটা কথা বলি। জি, 10 সেকেন্ড। আপনি যে বলছেন না বাংলাদেশের ডায়লগ কখনো প্রতারণা করলে কেমনে সফল হবে? শেখ হাসিনা 2018 সনের ডায়লগ করে নাই? আমরা তো দুবার উনি হলেন বঙ্গবন্ধুর কন্যা। আমি অর্থাৎ প্রতারণার রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ডায়লগ করে প্রতারণা করেছে, এখন এই সরকারও কি ডায়লগ করে প্রতারণার আশ্রয় নেবে নাকি? সেই সুযোগ আসলে আমাদের সামনে নেই, সেই সুযোগ আমাদের সামনে নেই, এবং সেই প্রতারণার রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই।